শেখ হাসিনার বক্তৃতায় ক্ষুব্ধ ছাত্র জনতা, ভেঙে দেওয়া হলো ৩২ নম্বরের বাড়ি, সুধা সদনে আগুন। মূর্তি না ভেঙে শত্রুর শক্তির বিপরীতে পাল্টা শক্তি গড়া উচিত, মন্তব্য মাহফুজ আলমের। ভাঙচুর ভালো ভবিষ্যৎ ইঙ্গিত করে না। বেগম খালেদা জিয়া বর্তমানে অনেকটাই সুস্থ, জানালেন ডক্টর এজেডএম জাহিদ। সময় নেবেন দেশে ফিরতে। এবং সিলেট বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ 2 জন আটক, বাজার মূল্য 21 কোটি টাকারও বেশি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিয়েছে। এর আগে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনেও আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। এছাড়া ভাঙচুর করা হয় ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়ি সহ শেখ মুজিবের ভাস্কর্য, মুরাল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত ৮টার পর থেকেই বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জড়ো হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে জনতা গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেন অনেকেই। কেউ কেউ বাড়ির দেয়াল ভাঙার চেষ্টা করেন। জানালার গ্রিল, কাঠ, ফটকের অংশ ভেঙে নিয়ে যেতে দেখা যায় কেউকে। রাত 11:15টার দিকে ক্রেন ও এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যে ভেঙে ফেলা হয় 3 তলার বাড়ির একটি অংশ। আমরা চাই এবং বাকশালীর ফেরাউন, বাংলার ফেরাউনের বাড়ি ভেঙে দেওয়া হবে, 32 নম্বরে ঘুরিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের যে কার্যকলাপ তারা দেখিয়ে গেছে, এই দল আবার পুনরায় আসুক আমরা চাই না। আমরা চাই এই সিরিয়াতে যেভাবে আসাদ সরকারকে যেভাবে একবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, একবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে এদেশের ভিতরে আওয়ামী লীগকে একবারে নিষিদ্ধ করে দেওয়া হোক। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি আপনাদের সুশীলতার কারণে আগামীতে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, এটার দায়ভার অবশ্যই এই বর্তমান সরকারকে নিতে হবে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ধানমন্ডি 5-এর এ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। বুধবার রাত 10:30টার পর সুধা সদনে আগুন দেয়া হয়। আগুন ভবনটিতে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের লোকেরা এসে এসব সংযোগ বিচ্ছিন্ন করে দেন। শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে জেলায় জেলায় ভাঙচুর করা হয়েছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, শেখ পরিবারের আত্মীয় ও জ্যেষ্ঠ আওয়ামী লীগের নেতাদের বাড়িতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে বিজয় 24 নাম দেওয়া হয়। পরে মুছে ফেলা হয় ফজিলাতুন্নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল সহ ক্যাম্পাস জুড়ে মুজিব পরিবারের নামের বিভিন্ন গ্রাফিতি আর দেয়াল লিখন। খুলনা শেখ বাড়ির 3 তলা ভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা। বুধবার রাত 9:30টায় খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ কর্মসূচিতে নগরীর শেরে বাংলা রোডের শেখ বাড়ির এ ভবনটি গুড়িয়ে দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের নামে থাকা স্থাপনা, মুছে ফেলা হয়েছে বিভিন্ন গ্রাফিতি। কুষ্টিয়া শহরের কাস্টম মোড় থেকে মশাল মিছিল বের করে উত্তেজিত ছাত্র জনতা। পরে পিটিআই মোড়ে অবস্থিত কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িতে আগুন ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া ছাত্র জনতার ব্যানারে বরিশাল, নাটোর, ময়মনসিংহ, সিলেট, যশোর, কিশোরগঞ্জ, দিনাজপুর, ভোলাসহ বিভিন্ন জেলার ভাঙচুর আর মশাল মিছিল করা হয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কেবল ভাঙার রাজনীতি নয়, এখন সময় শক্তিশালী রাষ্ট্রকল্প, দক্ষ মানব সম্পদ এবং টেকসই প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে বিকল্প হেজেমনি গড়ে তোলার।
বুধবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের প্রসঙ্গ টেনে বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শিগগিরই শুরু হবে। আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন ও জুলাই গণহত্যার বিচারের কাজও চলমান। এ মাসে এই কাজগুলো আরও গতি পাবে। সুস্থতার জন্য দেশে ফিরতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছুদিন দেরি হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিকভাবেও তিনি ভালো আছেন। ডাক্তাররা খালেদা জিয়ার প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন, নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন, সেগুলো করানো হচ্ছে বলে জানান তিনি। যুক্তরাজ্যের লন্ডনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুস্থতার জন্য হয়তো কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন ইনশাআল্লাহ, তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য ওনাকে সমগ্র প্রস্তুতি গ্রহণ করা হবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ 2 জনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা ও এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমানের একটি ফ্লাইটে করে আসা 2 যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30টায় ফ্লাইটটি সিলেট এয়ারপোর্টে অবতরণ করে। পরে সন্দেহ হলে 2 যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণ পাওয়া যায়। এবারে সারা বাংলা প্রসঙ্গ। নরসিংদী জেলার স্বাস্থ্যসেবা খাত যেন দালালের হাতে জিম্মি। মিথ্যা তথ্য আর প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়াই এদের কাজ। বিভ্রান্ত হয়ে সরকারি সেবা ছেড়ে মানহীন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে গিয়ে ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। সেই সাথে নষ্ট হচ্ছে হাজার হাজার টাকা। হৃদয় এস সরকারের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। জরুরি বিভাগের ঠিক দরজার সামনে এভাবেই দাঁড়িয়ে থাকেন চিহ্নিত দালাল আরমান। রোগী দেখলে বিভিন্ন কলাকৌশলে তাদের নির্দিষ্ট ডায়াগনস্টিক কিংবা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়াই তার কাজ। যদি আরমান ব্যর্থ হন তাহলে ইমার্জেন্সির ভিতরে অবস্থান নেয়া আরেক দালাল হানিফা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখান। নাম কি? পরিচয় গোপন রেখে সহায়তা চাইলে বেসরকারি ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন দালাল আরমান। তবে টেলিভিশনের ক্যামেরা দেখে মুহূর্তেই পাল্টে যায় সুর। এক পর্যায়ে ছুটে পালিয়ে যান তিনি। হাসপাতালের মাঠে দাঁড়িয়ে মোবাইল ফোনের দিক নির্দেশনা দেয়া আরেক দালাল বাচ্চু মিয়াকে প্রশ্ন করা হলে ডাক্তার দেখিয়েছেন বললেও কোনো প্রেসক্রিপশন দেখাতে পারেননি। দালাল দৌড়াতে বিরক্ত ভুক্তভোগীরা জানান, দালাল চক্রের লিডার সজীবের নেতৃত্বে রোগীদের ভুলিয়ে মানহীন বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে নিয়ে যাওয়াই তাদের ব্যবসা। তারা একটু শিক্ষিত সমাজের আছে, তারা জানে কিভাবে কোথায় যেতে হয়, কিন্তু দরিদ্র জনগোষ্ঠী যারা তারাই বেশিরভাগ খপ্পরে পড়ে আর কি দালাল। কয়েকদিন আগে আমার ছেলেটার ভাব আনছি, তারপরে আমি আইসি সদর লইয়া আমার মনে করে তুই আমার বাচ্চা রয়ে গেছে আহমদ। দালালের দৌরাত্মের কথা স্বীকার করেন হাসপাতালের চিকিৎসক। দালালরা সাধারণত ইমার্জেন্সিতে যেটা করে, মুমূর্ষু রোগীগুলিকে প্রাইভেট বিভিন্ন হসপিটালে নিয়ে যায়, তাদেরকে ইনভেস্টিগেশন করায়, তারপরে মুমূর্ষু রোগীকে ভালো সেবা দেওয়ার কথা বলে, সিজার করার কথা বলে তারা প্রাইভেটে নিয়ে সিজার করায়। এদিকে দালাল নির্মূলে কঠোর পদক্ষেপের কথা জানালেন হাসপাতালের আরএমও। দালালদেরকে চেষ্টা করা হচ্ছে, আমরাও চেষ্টা করতেছি যে বিভিন্ন ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে দালালদের দূরত্ব কমানোর চেষ্টা করতেছে। রোগী প্রতারণা রোধে দালালদের আগে মানহীন চিকিৎসা কেন্দ্রের মালিকদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি ভুক্তভোগীদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।
ইউরোপের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রান্সে সফল ব্যবসায়ীদের তালিকায় বাংলাদেশিরাও পিছিয়ে নেই। দেশটিতে আবাস গড়ার পর শূন্য থেকে শুরু করে সফল ব্যবসায়ীতে পরিণত হয়েছেন অনেকে, জানাচ্ছেন জাবালুন নূর। ৫ বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে ফ্রান্সে আসেন সুনামগঞ্জের সাব্বির আহমেদ। শুরুটা হয় ফুড ডেলিভারি ম্যান হিসেবে, তবে কাজের জন্য অন্যের উপর নির্ভর না করে থেকে ছোট পরিসরে মোবাইল সেফটি প্রোটেক্টর কাভারের ব্যবসা শুরু করেন। তারপর আর থেমে থাকেননি। কঠিন পরিশ্রমে এখন 4 প্রতিষ্ঠানের মালিক সাব্বির। মাত্র 5 বছর রানিং চলতেছে, আলহামদুলিল্লাহ। আজকে আমার 4টা প্রতিষ্ঠান এই প্যারিস শহরে। এতটুকু আসার পেছনে প্রথম বলবো আসলে সবার ভালোবাসা এবং সহযোগিতা। যখন একজন ভাই নতুন আসবেন, আশা বললাম আমি ড্রাইভিং জানি, আমি ওনাকে ডেলিভারির জন্য ওনাকে নিতে পারবো, কারণ এটা কমিউনিটি হিসেবে আমরা এটা কমিউনিটি হিসেবে প্রথমে প্রায়োরিটি দিব। বর্তমানে ফ্রান্স ও পর্তুগালে বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সাব্বির, যেখানে কাজ করছেন প্রায় অর্ধশত বাংলাদেশি শ্রমিক। এসব প্রতিষ্ঠান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ও ফরাসি ভাষা শিক্ষার মতো সেবা দেওয়া হচ্ছে। জানা যায় এখানকার বাংলাদেশিরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। যারা বিদেশে কর্মসংস্থান যাচ্ছে তারা যেন টেকনিক্যাল কাজগুলো জেনে যায়। আমরা আমাদের কমিউনিটিতে ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক ঝামেলায় পড়ি অনেক সময়, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এগুলা শুরু করেছি। বিগত 4-5 বছরে যেই সংখ্যাটা ফ্রান্সে আসছে তাদের মধ্যে শিক্ষিতের হার অনেক বেশি, তাদের মধ্যে সাহস বেশি এবং পারস্পরিক সহযোগিতাও বেশি। সাধারণত চাকরির প্রতি বেশি আকর্ষণ বাংলাদেশি অভিবাসীদের, তবে সাব্বিরের মতো অনেক শিক্ষিত তরুণ পড়াশোনার পাশাপাশি ব্যবসায় আগ্রহী হয়ে উঠছেন। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের চাহিদার প্রায় ৮৮% ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। এই আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন কৌশল নিয়েছে। দেশে প্রায় ২০ লাখ হেক্টর জমি রয়েছে যেগুলোতে কোনোদিন সরিষার আবাদ হতো না। পরিত্যক্ত এসব জমি আবাদের আওতায় আনার পাশাপাশি দেশের অধিকাংশ জমি বাড়ি সরিষা আবাদের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছে তারা। টাঙ্গাইলেও এবার বেশিরভাগ জমি বাড়ি সরিষা আবাদের আওতায় এসেছে। বিস্তারিত স্টাফ রিপোর্টার টাঙ্গাইল হতে শফিকুজ্জামান খান মোস্তফার প্রতিবেদন, জানাচ্ছেন নূরে মোহাম্মদ ভুইয়া। তেল জাতীয় নানা ফসলের আবাদ হলেও দেশে ভোজ্য তেলের আমদানি কমছে না। আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের নিচু ও পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছে। টাঙ্গাইলেও এবার যেসব জমি বর্ষার পানি নিষ্কাশন হতে বেশি সময় লেগেছে সেসব জমি আবাদের আওতায় আনা হয়েছে। এতে করে গত বছরের তুলনায় এবার বেশি আবাদ হবে। বাড়ি সরিষা আবাদে দেশি সরিষা থেকে দ্বিগুণের বেশি উৎপাদন হওয়ায় কৃষকরাও খুশি। এই বীজটা আমরা বপন করার কারণে গত বছর থেকে এই বছর 2 বছর বাবদ আমরা এগুলা চাষাবাদ করতেছি, তো পূর্বের তুলনায় এরা লাভজনক। গত বছরও এই সরিষাটা আবাদ করছিলাম, আমি সরিষাটায় ভালো ফলন পাইছি। আমি সেদিনও ভাঙ্গাইছি 10 কেজিতে 4 লিটার 250 গ্রাম তেল পড়ছে। কৃষি গবেষণা ধারাবাহিকভাবেই গবেষণা করে থাকে, সেই ধারাবাহিকতায় তৈলবীজ গবেষণা কেন্দ্র আমাদের বাড়ির একটা বড় একটা কেন্দ্র, তারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই জাতগুলা কৃষক পর্যায়ে ছড়ায় দেওয়ার জন্য চেষ্টা করছে। স্থানীয় পর্যায়ে সরিষা আবাদ জনপ্রিয় করে তুলতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিনে গবেষণা বিভাগ। আমনের ক্ষেত্রে আমরা শর্ট ডিউরেশন যাত্রা দিলে সহজেই আমরা সরিষার চাষটা করতে পারবো। আর মাখি সরিষা, যেটা কৃষক নামে পেঁচি সরিষা বলে, সেটা চাষ করলে একই জমি থেকে তারা বিঘা প্রতি যখন 3 মণ ফলন পায়, আমাদের বাড়ির সরিষা 14 ডিউরেশন 2-3 দিন বা 5 দিন বেশি হলেও সহজেই তারা বুড়ো চাষ করতে পারবে, কিন্তু ফলন পায় দ্বিগুণ পাবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে প্রতি বছর দেশে প্রায় 25,000 কোটি টাকা ব্যয় হয় ভোজ্য তেলের আমদানি করতে। অনাবাদি জমিগুলো আবাদের আওতায় আনা গেলে 50% আমদানি নির্ভরতা কমে আসবে। এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের উচ্চ ফলনশীল যে জাত আছে, বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, বাড়ি সরিষা 20, আমরা এই জাতগুলা কৃষকের ক্রপিং প্যাটার্নের, অর্থাৎ 2টা ধানের মাঝখানে তাদের যে 80 থেকে 85 দিন তারা ফ্রি পায়, এই জায়গাটা আমরা এই স্বল্প মেয়াদী জাতগুলো ঢোকানোর চেষ্টা করতেছি।
সরিষা আবাদের এই প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। শেখ হাসিনার বক্তৃতায় ক্ষুব্ধ ছাত্র জনতা, ভেঙে দেওয়া হলো ৩২ নম্বরের বাড়ি, সুধা সদনে আগুন। মূর্তি না ভেঙে শত্রু শক্তির বিপরীতে পাল্টা শক্তি গড়া উচিত, মন্তব্য মাহফুজ আলমের। ভাঙচুর ভালো ভবিষ্যৎ ইঙ্গিত করে না। বেগম খালেদা জিয়ার বর্তমানে শরীর অনেকটাই সুস্থ জানালেন ডক্টর AZM জাহিদ, সময় নেবেন দেশে ফিরতে। এবং সিলেট বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণের বার সহ 2 জন আটক, বাজার মূল্য 21 কোটি টাকারও বেশি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।